নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প দুলেন্দ্র ভৌমিকের লেখা হাবুল মামার ভূতের ব্যবসা। এবং অনেকদিন পর হাবুল মামার চিঠি পেলাম। হাবুল মামা থাকেন কৃষ্ণনগর টাউন ছাড়িয়ে একটু ভিতরের দিকে। মাঝে মধ্যেই কলকাতা আসেন, আর এলেই অন্তত একটা রাত আমাদের বাড়িতে থেকে যান। হাজার অনুরোধ করলেও এক রাতের বেশি তাকে কখনো রাখা যায়নি। হাবুল মামার সেই একই উত্তর, শুধু তোদের এখানে থাকলেই হবে? এই শহরে সিকি ডজন বোন আর হাফ ডজন ভাগ্নে ভাগ্নি ছড়িয়ে আছে, তাদের কাছেও একটু যেতে হবে। তাছাড়া আমার মির্জাপুরের মেসে এক রাত্রির না কাটালে ওরা দুঃখ পাবে। হাবুল মামা নাকি দীর্ঘকাল কলকাতার মির্জাপুরের একটা মেসে থাকতেন। কলকাতায় বোমা পড়ার ভয়ে সবাই যখন কলকাতা ছেড়ে পালাতে ব্যস্ত, তখন মেসের মালিক নাকি মামাকে মেসে রেখে নিজেও আরামবাগে চলে গিয়েছিলেন। দেশের বাড়ি থেকে ফিরেছিলেন যুদ্ধ থামবার পর। ভেবেছিলেন তার মেষ বুঝি লাটে উঠেছে, কিন্তু মেসের সামনে এসে তার চক্ষু ছানা ভরা। বাড়িটার নতুন রং করা হয়েছে, ঘর ভর্তি গিজগিজ করছে লোক। সুটকেস সাথে তাকে দেখে মেসের নতুন ম্যানেজার হাত জোর করে বললেন, দুঃখিত, আমাদের এখানে কোনো জায়গা নেই। মেসের মালিক নিবারণবাবু ঢোক গিলে জিজ্ঞেস করেছিলেন, আগে এই মেসে হাবুল হালদার বলে এখন কেউ আছেন? ছোকরা ম্যানেজার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আগে আছেন। হাবুল মামা উপর থেকে নেমে আসতেই নিবারণবাবু মামাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠে বলেছিলেন, হাবুলদা, এই মেস কার? হাবুল মামা উত্তর দিয়েছিলেন, আপনার। মামার উত্তর পেয়েও নিবারণবাবুর কান্না থামে না। কাঁদতে কাঁদতেই বলে চলেন, মেসের এমন বাড়বড়ত্ব হলো কেমন করে? হাবুল মামা নিবারণবাবুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিলেন, কলকাতায় বিস্তর কাবুলির কাছ থেকে আপনার নামে টাকা ধার করেছি, কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেছি বোমা প্রুফ অর্থাৎ বুলেট প্রুফ পদ্ধতিতে বাড়িটা তৈরি। এই মেসে থাকলে সহজ কিস্তিতে টাকা ধার দেওয়া হয়। এখানে যত বোর্ডার দেখছেন তার সবই উত্তমর্ণ আর অধমর্ণ। টাকা ধার দেওয়ার জন্য কাবুলিওয়ালা আছে, আর ধার নেওয়ার জন্য লোকও আছে। মানে ধার দেবার ও ধার নেবার দুপক্ষই এই মেসে আছেন, দিব্যি চলছে। অতএব মেস ছাড়ার পর সেই নিবারণ বাবু হাবুল মামার দুটি হাত ধরে বিস্তর কেঁদে কেটে অনুরোধ করেছিলেন, কলকাতায় এলেই একটিবার আপনার পায়ের ধুলো এই মেসে দেবেন। হাবুল মামা বলেছিলেন, পায়ের ধুলো দিতে পারবো না, আমার পায়ে জুতো থাকে। জুতোর ধুলোতে যদি আপত্তি না থাকে তবে তা দিতে পারি। নিবারণবাবু বিষম খেয়ে বলে উঠেছিলেন, আগে তাই দেবেন। অতীতে সেই প্রতিশ্রুতি রাখতে হাবুল মামা কলকাতা এলেই একটি রাত এই মেসে কাটিয়ে যান। হাবুল মামা সম্পর্কে আরো একটি তথ্য জানিয়ে রাখা ভালো, যে হাবুল মামা অভ্যাসবশে কখনো চিঠি লেখেন না। তার কাছ থেকে চিঠি আসা মানেই একটা দারুণ চাঞ্চল্যকর কোনো সংবাদ আসা। অনেকে যেমন নববর্ষে বিজয়ায় আত্মীয়দের কাছে চিঠি দেয়, মাঝে মধ্যে পত্র লাভ করে কুশল জানতে চায়। হাবুল মামার মধ্যে সেসব নেই। যেমন বছর দুয়েক আগে হাবুল মামা একবার চিঠি দিয়ে জানালেন, কত মাস থেকে ভূতের ব্যবসা করছি, ব্যবসা বেশ ভালোই চলছে। ব্যবসায় নেমে দেখছি জগতে ভূতের কোনো অভাব নেই। ভূত নেবারও অনেক লোক, অর্থাৎ খদ্দের পাওয়া যাচ্ছে, সবই বিদেশি খদ্দের।
এই একটা ব্যবসা যেখানে ডিমান্ডের চাইতে সাপ্লাই বেশি। আগ্রহ থাকলে চলে আয়। এমন জিনিস দেখবার আগ্রহ কার না হয়। অতএব কাল বিলম্ব না করেই পরদিন দুপুরেই লালগোলা ধরে কৃষ্ণনগরে গিয়ে হাজির হয়েছিলাম। মামার বাড়ির সামনে রিক্সা থেকে নামতেই আমি চমকে উঠে দেখলুম যে বসবার ঘরের দরজার উপরে সাইনবোর্ড টাঙানো রয়েছে, তাতে লেখা ভূত বিপণী। নিচে অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা আছে রকমারি ভূত অর্ডার অনুযায়ী সাপ্লাই দেওয়া হয়। আমি যখন ভূত বিপণীর মালিক হাবুল মামার মুখোমুখি হলাম তখন দেখি একজোড়া সাহেব মেম মামার সামনে বসে ভূতদের দরদাম এবং স্বভাব চরিত্র নিয়ে আলোচনা করছেন। মামার মাথার পিছনে 5 রকম ভাষায় ভূতের মূল্য তালিকা টাঙানো রয়েছে। মামার চোখের ইশারায় বুঝতে বললেন। আমি দেখলাম মূল্য তালিকায় রয়েছে ব্রহ্মদত্তি 500 টাকা, মামদভূত 300 টাকা, গেছো ভূত 300 টাকা। শাকচুন্নি দেখলাম 3 রকম শ্রেণী, ওদের দাম 300 থেকে 450-র মধ্যে। সবচেয়ে কম দাম ভাগাড়ে ভূতের, মাত্র 150 টাকা। জলাভূত 250 আর কন্ধকাটার পাশে লেখা আছে আউট অফ স্টক। একজোড়া সাহেব মেম অনেকক্ষণ কথা বলে এক পিস মামদভূতের জন্য করকরে 100 টাকা অগ্রিম দিয়ে রসিদ নিয়ে গেলেন। সাহেব মেম চলে যেতেই হাবুল মামা বললেন, লালগোলা এলি? আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। আমি অবাক চোখে আমার কীর্তিমান মামাকে দেখতে দেখতে বললাম, লালগোলাতেই এলাম, কিন্তু তোমার ব্যাপারটা কি? এত রকমের ভূত পাচ্ছ কোথায়? মামা বললেন, চল ভেতরে চল, স্নান টান করে খেতে বসার সময় ভূত ধরার কায়দাটা তোকে শিখিয়ে দেব। স্নান খাওয়ার জন্য আমার কোনো আগ্রহই ছিল না। আমি স্রেফ ভূতেদের ব্যাপারটা জানার জন্য অধীর ছিলাম। সেই জন্য খেতে বসে আমিই বললাম, তোমার ভূতগুলো থাকে কোথায়? মামা ভাতের থালা টেনে নিতে নিতে বললেন, কেন, আমাদের পৈতৃক খামার বাড়িতে। তাছাড়া জায়গা কোথায় বল? 5 মাস খাটার জন্য 2-3টে ভূত অবশ্য এ বাড়িতে রেখে দিয়েছে। দিনের বেলা হলেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, ওরা কোন ঘরে আছে? মামা ভাত চিবোতে চিবোতে খুব সহজ গলায় বললেন, বললাম না 5 মাস খাটার জন্য রেখেছি। তা ওদের ঘরে আটকে রাখলে কাজ করবে কি করে? আমার শরীরের বোধহয় সবকটা রোমকূপ ততক্ষণে দাঁড়িয়ে গেছে। আমি বললাম, ওরা তোমার এখানে কি কাজ করে? মামা আগের মতোই সহজ গলায় বললেন, যে তোকে ইদারা থেকে স্নানের জল তুলে দিল সেটা একটা মামদো, আর ইদারার পাশে বসে যে বাসন মাজছিল সেটা ভাগাড়ে। গেছো একটা আছে, ওটাকে পাঠিয়েছি আমার সিগারেট আনতে। আমি ইদারার দিকে তাকালাম। মামদোটা আমারই দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে দেখে আমার নিঃশ্বাস ফুরিয়ে এলো। হাতে ভাত তুলেছিলুম খাবো বলে, সেগুলো হাত থেকে ঝুরঝুর করে পাতে পড়ে গেল। যেন কিছুই ঘটেনি এমন ভাব করে মামা বললেন, ও কি খাচ্ছিস না কেন, রান্না ভালো হয়নি? আমি জবাব দেওয়ার আগেই মামা বললেন, চিংড়ির বাটি চচ্চড়িটা খেয়ে দেখ, দারুণ হয়েছে। মামা যখন সঙ্গে আছেন তখন কোনো অঘটন ঘটবে না, এই ভরসায় চিংড়ির বাটি চচ্চড়িটা দিয়ে ভাত মেখে যখন মুখে তুলতে যাব, ঠিক তখনই মামা বেশ গর্বের সঙ্গে বললেন, একটু বেশি কথা বলে বটে, কিন্তু শাঁকচুন্নিটার রান্নার হাত অতি চমৎকার। চিংড়িটা রেঁধেছে বড় ভালো, যে কোনো 5 স্টার হোটেলের সঙ্গে টেক্কা দিতে পারে। রাত্রে মাংসের দো পেঁয়াজি রাঁধতে বলবো, দেখবি কেমন খাসা বানায়। এরপর খাওয়ার মতো সাহস আর আমার ছিল না, কিন্তু খাবার ছেড়ে উঠে যাওয়ার উপায় নেই। হাত ধুয়ে যেতে হবে সেই ইদারার কাছে, যেখানে মামদো আর ভাগাড়ে পাশাপাশি রয়েছে। মামার এই বাড়িতে একতলায় খানসাতেক ঘর, ওপরে খানচারেক। কোন ঘরে যে কারা কারা রয়েছেন সেটা নিশ্চিন্তভাবে জানা না থাকায় খাবার টেবিলেই বসে বসে ঘামতে লাগলুম। চরম বিপদ ঘনিয়ে এলো রাত্রিবেলা। মামদো আর আমার পাশাপাশি ঘর, ইচ্ছে ছিল এক ঘরেই থাকি, কিন্তু মামা আমার জন্যে আলাদা ঘরের ব্যবস্থা করেছেন। আপত্তি করতে যাবার আগে মনে হলো, মামা যদি আমাকে ভীতু ভেবে ফেলেন। ভেতরের দরজাটা খোলা রইল। বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম,
কাল দুপুরের লালগোলা ধরে কলকাতা চলে যাব। বিছানায় শোবার পর মামার কথা থেকে জানা গেল গেছো নাকি আমার বিছানা পেতে দিয়ে গেছে। এ কথা শোনার পর কে আর ঘুমোতে পারে? আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে আছি। এ ঘর থেকে মাঝে মধ্যেই মামা হাঁকছেন, ওরে মামদো, খোকার ঘরে খাবার জল রেখে আয়, রাতে যদি তেষ্টা পায়। একটু পরেই অন্ধকারে টেবিলের ওপর জল রেখে যাওয়ার শব্দ শোনা গেল। খানিক বাদে মামা হাঁকলেন, ভাগারে, বৃষ্টি এলে খোকার জানালাটা বন্ধ করে দিয়ে তুই বারান্দা থেকে খোকার ঘরে শুয়ে পড়িস। একজন লোককে ভয়ে, ভাবনায় আর অতীব উৎকণ্ঠায় রাত জাগিয়ে রাখার পক্ষে মামার এইসব হাঁকরানি যথেষ্ট। সারা রাত্রি আমার ঘুম এলো না। শেষ রাতের দিকে বৃষ্টি আসতেই আমার শিয়রের জানালা পটপট করে বন্ধ করে দিল। বোধ হয় ওটা ভাগাড়ের কাজ। এরপরই ওর আমার ঘরে এসে শোবার কথা। আমি উঠে বসলুম। বিলক্ষণ টের পেলুম কেউ একজন আমার ঘরে এসে মাদুর জাতীয় কিছু একটা বিছিয়ে শুয়ে পড়ল। আমি যার ভয়ে বিছানায় উঠে বসে জেগে রইলুম, সেই ভাগাড়ে ভূত আমারই ঘরে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। ভূতের কি নাক ডাকে? আমি ঠিক জানি না, কেননা ইতিপূর্বে কোনো ভূতের সঙ্গে এক ঘরে রাত্রিবাসের অভিজ্ঞতা আমার ছিল না। এখন বুঝছি ওরাও দিব্যি মানুষের মতো নাক ডাকে। অন্তত ভাগাড়ে ভূত যে ডাকে তাতে বিন্দুমাত্র সন্দেহ আর রইল না। ঘর বদলে মামার কাছে যাবার উপায় নেই। কে জানে, হয়তো মামার ঘরের মেঝেতে মামদো শুয়ে আছে। হাবুল মামা, মামদো আর ভাগাড়ে, এই তিনজনের নাকের ডাকে মনে হচ্ছে দুটো ঘরের মধ্যে একটা হুন্ডা মোটর সাইকেল চক্কর মারছে। সকাল আবার একটু আগে বসে বসে ঝিমুনি এসেছিল। ওরই মধ্যে মাদুর গোটাবার সরসর শব্দ শুনে তাকিয়ে দেখি শ্রীমান ভাগাড়ে মাদুর বগলে চলে যাচ্ছে। সারা রাত যখন কোনো দুষ্টুমি করেনি, তখন দিনের বেলায় নিশ্চয়ই করবে না। এই বিবেচনা করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম। ঘুম থেকে উঠে দেখি মামা নেই। তাড়াতাড়ি নিচে নামলুম। মামা ততক্ষণে তার ভূত বিপণী খুলে বসে আছেন। মামার মুখেই শুনলুম আজ একজোড়া মামদো ডেলিভারি হবে। খাবার বাড়িতে ডেলিভারি ভ্যান চলে গেছে। এক সাহেব দাঁড়িয়েছিলেন ভূত ডেলিভারি নেবার জন্য। আগামীকাল ওই একজোড়া মামদো নিয়ে তিনি অস্ট্রেলিয়া চলে যাবেন। ভূতেদের পাসপোর্ট পেতে যে কি ঝামেলা হয়েছে সেই কথা সবিস্তারে বলছিলেন সাহেবটি। খানিক বাদেই ডেলিভারি ভ্যানে চেপে একজোড়া মামদো এলো। ডেলিভারি ভ্যান মানে 3 চাকার সাইকেল রিক্সা ভ্যান। মামদো দুজন বসেছিল ভ্যানের ওপর। ছেলে হোস্টেলে যাওয়ার সময় বাবা যেমন গায়ে মাথায় হাত বুলিয়ে উপদেশ দেন, মামাও তেমনি মামদো দুটোর পিঠে হাত বুলিয়ে বললেন, মন দিয়ে কাজ করবে, একদম দুষ্টুমি করবে না, কোম্পানির গুডউইল যেন তোমাদের জন্য খারাপ না হয়। সাহেব তার গাড়িতে মামদো দুটোকে বসিয়ে বললেন, একেবারে মানুষের মতো দেখতে, মানুষের মতো বিহেভ করবে তো। মামা গ্যারেন্টি কার্ড সাহেবের হাতে দিয়ে বললেন, ভূত তো মানুষ থেকেই হয়, তাছাড়া কোম্পানির ট্রেনিংয়ের একটা দাম তো আছেই। শুধু ওদের কোনো অন্যায় কাজ করতে বলবেন না, মারধর করবেন না, তাহলেই ওরা ট্রেনিং ভুলে নিজ মূর্তি ধারণ করবে এবং নির্বিঘ্নে আপনার ঘাটতি মটকাবে। তাই বলে লায় দিয়ে আবার ঘাড়েও তুলবেন না। ভূত যদি একবার ঘাড়ে চাপে তাহলে নামানো কঠিন এবং ব্যাপারটা আপনার পক্ষে ডেঞ্জারাস। সেদিন দুপুরে যথারীতি শাকচুন্নির রান্না, কলাইয়ের ডাল, আলু পোস্ত এবং ডালের বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খেয়ে সাইকেল রিক্সা ভ্যান, অর্থাৎ যাতে করে সকালের দিকে একজোড়া মামদো ডেলিভারি হয়েছিল, সেই ভ্যানে চেপে মামা ভাগ্নে মিলে খামার বাড়িতে ভূতের গোডাউন কাম ট্রেনিং সেন্টার দেখতে গেলাম। দেখবার মতো ব্যাপার বটে। বিঘে 4 জুড়ে বড় আকারের খামার বাড়ি, মাঝখানে বিঘে খানেক নিয়ে একটা পুকুর, বিস্তর নারকেল গাছ, সুপুরি, আম আর জামরুলের বেশ কয়েকটা গাছ আছে। খামার বাড়িতে সবজি টবজি ফলাবার ব্যবস্থাও রয়েছে। আমার মনে পড়ল একদা হাবুল মামা এখানে হাঁস মুরগির পোলট্রি করেছিলেন। সকাল বিকেল গোটা 8 ডিম তিনি একাই খেতেন। বন্ধু বান্ধব এলে মুরগির মাংসও রান্না হতো। ব্যবসা এমনিতেই উঠত, কিন্তু আরো তাড়াতাড়ি উঠে গেল হাঁস মুরগির মরক লাগার জন্য। আমি খামার বাড়িতে ঢুকতে যাবার মুখে জিজ্ঞেস করলুম, এখানে যারা থাকেন তারা সবাই কি ভূত? মামা বললেন, অফকোর্স, এটার নাম হচ্ছে ভূত নিকেতন। নাম যাই হোক, ভূত সংগ্রহ করে এখানে রাখা হয় ট্রেনিংয়ে, তারপর এখান থেকে দেশ বিদেশের খদ্দেরদের কাছে চালান যায়। খামার বাড়ির মধ্যে ঢুকে আমি তাজ্জব বনে গেলুম। মামার গোডাউনে এত ভূতের স্টক আছে
সেটা আমার অনুমানের বাইরে। মামাকে দেখে বিভিন্ন জাতের খানকয়েক ভূত এগিয়ে এলো। মামা ওদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বললেন, এই যে বাবা গেছো, খানকয়েক ডাব পড়ো দেখি, ভাগ্নেকে ডাব খাওয়াই। মামার আদেশ পাওয়া মাত্র একটা লিকলিকে ভূত দৌড়ে গিয়ে সামনে নারকেল গাছটায় তরতরিয়ে উঠতে লাগলো। খানকয়েক মহিলা ভূতও দেখলাম, খানিকটা শাকচুন্নির মতোই দেখতে। আমি ফিসফিস করে বললাম, মামা এখানে ব্রহ্মদত্তী নেই? মামা বললেন, আছে বই কি, দাঁড়া দেখাচ্ছি। মামা এগিয়ে গিয়ে ডাকলেন, ও ব্রহ্মী, ব্রহ্মী। একটা জোয়ান চেহারা ছোকরা ব্রহ্মদত্তী বেরিয়ে এলো। তার হাতে আবার একটা বই। ভূতের বই পড়ার অভ্যাস আছে সেটা কখনো শুনিনি। মামাকে বললাম, কি পড়াশোনা করে নাকি? মামা বললেন, ব্রহ্মীটা 8 পর্যন্ত পড়েছে, তারপর বিস্তর চেষ্টা করে ওকে আর 9-এ তোলা যায়নি। তারপর বেটা ভূত হয়ে গেল। ওই এখানে অন্যদের একটু আধটু পড়ায়। ভূতেদের ফরেন যেতে হলেও একটু লেখাপড়া জানা দরকার। ঘণ্টাখানেক মামার বাড়িতে মামার পেছন পেছন পিস্তর, মামদো, গেছো, জলা, ভাগাড়ে আর খাঞ্চায় ব্রহ্মদত্তীর সঙ্গে ঘুরে ঘুরে সত্যি বলতে কি আমার ভূতের ভয়টাই চলে গেল। ভূত যে এমন বাধ্য আর বিনয়ী হয় সেটা আমি জানতাম না। সবকটা ভূতই একেবারে মানুষের মতো দেখতে। দুটো ভাগাড়ে ভূতকে কাজ করতে করতে ডিস্কো নাচতেও দেখলাম। মামার সঙ্গে বাড়িতে ফিরেই প্রথম প্রশ্ন করলাম, ভূতগুলো তো ঠিক ভূতের মতো নয়, ঠিক যেন মানুষ। ওরা কি সত্যিকারের ভূত? মামা সিগারেট ধরাতে ধরাতে বললেন, সত্যিকারের ভূত তুই কখনো দেখেছিস? আমাকে বলতেই হলো, আমি কখনো দেখিনি। মামাও সঙ্গে সঙ্গে বললেন, কেউই কখনো দেখেনি। মিথ্যেবাদীরা ছাড়া কেউ বলবে না সে ভূত দেখেছে। আমি বললাম, তবে এরা কারা? মামা দেওয়ালে হেলান দিয়ে বললেন, ভূত মানে কি? আমি উত্তর দিলাম, ভূত মানে ভয়ঙ্কর একটা প্রাণী, যাদের আত্মার সদ্গতি হয় না, তারা সব ভূত হয়। মামা বললেন, লোকে বলে মানুষের অপঘাতে মৃত্যু হলে সে ভূত হয়। তার কামনা বাসনা নিয়ে সে আমাদের চারপাশে ঘোরে। এই থিওরি অনুসারে আমার এখানে যাদের দেখলি তারা সবাই ভূত। দারিদ্র্যের অপঘাতে, অশিক্ষার অপঘাতে, মহাজনদের অপঘাতে, জাতপাতের অপঘাতে এরা সবাই মারা গেছে। চেহারায় মানুষ, কিন্তু মানুষের সমস্ত রকম অধিকার থেকে এরা বঞ্চিত। অথচ কামনা বাসনা, বাঁচবার ইচ্ছা কোনোটাই মরেনি, শুধু মানুষ হিসাবে মরে গেছে। অতএব এরা হচ্ছে এই কম্পিউটারের যুগে একেবারে খাঁটি ভূত। এদেশে মানুষের চাইতে ভূতের বাজার দর বেশি, তাই ওদের দিয়ে ভূতের ব্যবসা খুললুম। যারা কিনছে তারা ভূত ভেবেই কিনছে। বাড়িতে কাজ করাচ্ছে, পয়সা দিচ্ছে আর খাওয়া থাকার বন্দোবস্ত করছে। যাদের সাহেব খদ্দের জুটছে তারা বিদেশেও চলে যাচ্ছে। মানুষ হলে ওদের কেউ নিত? সাধারণ মানুষ হয়ে যখন কিছু হলো না, তখন ভূত সাজিয়ে ওদের একটা খাওয়া থাকার হিল্লে করে দিলাম। আমারও 2-4 পয়সা হলো। এই ভূতের গোষ্ঠীকে দুবেলা খাওয়াতে তো কম খরচ হচ্ছে না। হাবুল মামার ভূতের ব্যবসা অবশ্য বেশি দিন চলেনি। পুলিশ আর স্থানীয় কিছু লোকের ঝামেলায় এই ব্যবসা শেষ পর্যন্ত তুলে দিতে হয়েছে। বেশি নয়, 1000 টাকা লোকসান হয়েছে মাত্র। 2 বছর পর আবার হাবুল মামার চিঠি এলো, খুবই সংক্ষিপ্ত চিঠি। সময় থাকলে চলে আয়, দারুণ মজাদার ব্যাপার। একবার গিয়ে ভূতের খপ্পরে পড়েছিলাম। এবার কি ঘটিয়েছেন কে জানে, হয়তো দত্তি দানবের ব্যবসা শুরু করেছেন। বিবেচনা করে সঙ্গে একজন কাউকে নেওয়া ঠিক করলুম। আমাদের পাড়ার অতি পুরাতন ক্লাবের নাম জাগরণ সংঘ। শরীরচর্চায় এই ক্লাবের যথেষ্ট খ্যাতি আছে। বিশেষ করে ক্লাবের গৌরব অতি সম্প্রতি যার জন্য চরচর করে বৃদ্ধি পেয়েছে তার নাম সুবল পাল। বডি বিল্ডার হিসেবে 3 বছর আগেই সে গোবরডাঙ্গাশ্রী হয়েছিল, সম্প্রতি কলিকাতাশ্রী, এবং এই বছরেই সে বেঙ্গলের হয়ে যাচ্ছে কেরলে। আমাদের ক্লাবের ধারণা ইন্ডিয়ার সেরা তো সে হবেই, আর সেটা হতে পারলেই তাকে নির্ঘাত পাঠানো হবে এশিয়ান গেমে। আমাদের লক্ষ্য এশিয়া থেকে সুবলের সোনা জেতা। গায়ে তেল তেল মেখে সে যখন বুকের ছাতি, হাতের গুলি, পায়ের ডিম আর পিঠের মাসল ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, তখন আমরা তো কোন ছাড়। স্বয়ং সুবলের বাবাও হাঁ করে তাকিয়ে থাকে। যেবার সুবল আয়রন ম্যান আখ্যা পেল, সেবারই এক বিশেষ প্রদর্শনীতে সুবল তার শরীরের নানা মাসল ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখাচ্ছিল, তখন আনন্দে বিহ্বল হয়ে সুবলের বাবা সুদাম পাল হাঁ করে সেই দৃশ্য দেখতে দেখতে তার ওপরের পাটির 2টি বাঁধানো দাঁত
প্রদর্শনী মঞ্চের কাছাকাছি কোথাও খুলে পড়ে যায়। সেটা তারপরে আর খুঁজে পাওয়া যায়নি বলে জাগরণ সংঘের তহবিল থেকে আয়রন ম্যানের বাবার দুটি দাঁত বাঁধানোর খরচ দেওয়া হয়। সুবলের ছোট কাকা ছিলেন বদমেজাজি। সুবল অবশ্য পরে বলেছিল নেহাত ব্লাডের সম্পর্ক আছে তাই, নাহলে মাসলটা পুরোপুরি করলে আঙুল ভেঙে যেত। সুবল ছোটবেলা থেকেই শরীর চর্চা করত। ওকে মারতে গিয়ে ওর মায়ের খাঞ্চারেক রুটি বেলার ডান্ডা ভেঙেছে। আমি ভেবেচিন্তে দেখলাম এহেন সুবলই আমার সহায় হতে পারে। ওকে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। যাবার আগে কিলো 2 ছোলা, কিলোখানেক মুগ ডাল, কিলোখানেক কাঁচা বাদাম সঙ্গে নিল, কেননা রোজ সকালে ওগুলো ওর খেতে লাগে। রাত্রে ভিজিয়ে রাখে, সকালে উঠে খায়। এবারও সেই লালগোলা ধরে যাওয়া এবং বিকেল বিকেল পৌঁছানো। রিক্সায় উঠতে যাওয়ার সময় লক্ষ্য করলাম রিক্সাওয়ালা পর্যন্ত সম্ভ্রমের সঙ্গে সুবলকে দেখছে। রিক্সা মামার বাড়ির খানিকটা দূরে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, কি হলো, থামলে কেন? রিক্সাওয়ালা খুব বিনয়ের সঙ্গে বলল, ওই তো বাড়ি দেখা যাচ্ছে, এইটুকু হেঁটে চলে যান। ঝগড়া না করে নেমে পড়লাম। সুবল একটু ঝগড়া করতে চেয়েছিল, কিন্তু আমি বললাম, মামা ভূতের ব্যবসা করতে বলে অনেকেই ওই ভুতুরে বাড়িটাকে ভয় করে। বোধহয় সেই জন্যেই কাছে যেতে চাইল না। আমরা সদর দরজায় দাঁড়িয়ে মামাকে ডাকলাম। মামা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে বললেন, চুপ চুপ, ভেতরে আয়, একদম শব্দ করবি না, ও ঘুমোচ্ছে। আমি বললাম, ও মানে কে? আমার বন্ধু, তোদের আর এক মামা। ওর মেজাজটা আজ ঠিক নেই, একটু আগে ঘুমিয়েছে। আমরা চুপচাপ ভেতরে এলাম। সুবলের সঙ্গে আলাপ করে মামা খুব খুশি হলেন। সুবল বলল, দেখবেন দুর্বল আর ভীতু বাঙালির দুর্নাম আমি ঘোচাবো। কেরলের পর আমি এশিয়ান গেমসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। মামা বললেন, তোমার সুন্দর স্বাস্থ্য দেখে বড় আনন্দ হচ্ছে। সুবল আবার বড্ড বেশি কথা বলে। সে বলে উঠল, এই স্বাস্থ্যের ভেতর যে কি পরিমাণ সম্পদ আর বিস্ময় আছে তার খানিকটা নমুনা কাল সকালে আপনাকে দেখাবো। এবার আমার আর সুবলের থাকবার ব্যবস্থা হয়েছে নিচের তলার একটি ঘরে, পাশাপাশি দুটো খাটে। খাওয়ার সময় বললাম, মজাদার ব্যাপারটা কোথায়? মামা বললেন, আজ নয়, কাল দিনের বেলা দেখিস। সকালবেলা ঘুম ভাঙলেও সুবলের ডন বৈঠক মারার হুম হুম শব্দে। আমি উঠে বসার পর সুবল তোয়ালা দিয়ে শরীরের ঘাম মুছে নিয়ে বলল, তোর মামাকে ডাক, এবার একটু স্যাম্পেল দেখিয়ে দি। মামার বাড়িতে এবার এসে কোনো চাকর বাকর দেখিনি। রাত্রের খাবার অন্য বাড়ি থেকে রান্না করে একজন দিয়ে গিয়েছিল। আমি মামাকে ডাকতে যাবার আগেই মামা এসে গেলেন। আয়রনম্যান সুবল তখন ছোলা, মুগ আর বাদাম একটা বাটিতে একসঙ্গে জল থেকে তুলে রাখছে। মামাকে দেখে বলল, মামাবাবু, আয়রনম্যান সুবল পালের বডির বাহার একটু দেখবেন নাকি? মামা বললেন, দেখাও। সুবল দেখাতে আরম্ভ করল। মামা বললেন, বাহ বাহ, বহুত আচ্ছা। সুবল বললে, পায়ের ডিম দেখুন। মামা অভিভূত কণ্ঠে বললেন, দারুণ, তোমার সোনা নেয় কে? সুবল বলে উঠল, আপনার বন্ধুকে ডাকুন, ওকেও একটু দেখিয়ে দিই। মামা একটু ইতস্তত করে বললেন, ওকেও দেখাতে চাও? না থাক, ওকে দেখিয়ে কাজ নেই। সুবল বলল, কেন কাজ নেই কেন? উনিও দেখুন বাঙালি আজ কোথায় পৌঁছে গেছে। মামা তবু বললেন, ওকে ডাকা ঠিক হবে না, বরং আমিই দেখি। সুবল বলল, উনি কি বাঙালি নন? মামা বললেন, বাংলাতেই যখন থাকেন তখন অবাঙালি বলি কেমন করে? আসলে আমার বন্ধুটিও খুব শক্তিমান, সে কারণেই দুজনের মুখোমুখিতে যদি কিছু অনর্থ ঘটে। মামাকে কথা শেষ করতে না দিয়েই সুবল বলে উঠল, আপনার ভয় কি? আমার দিক থেকে কোনো আক্রমণ ঘটবে না, আমি শুধু আমার বডিটা দেখাবো। মামা বললেন, কিন্তু ওর দিক থেকে যদি ঘটে? সুবল হেসে ফেলে বলল, সেটুকু ঠেকাবার মতো ক্ষমতা এই দুটো হাত রাখে। ডাকুন না বন্ধুকে, দেখা যাক কেমন শক্তিমান। না হয় মামা ভাগ্নেতে একটু গা গরম করে নেওয়া যাবে। আমি এখন দারুণ মুডে আছি। আসছে মাসে কেরল যাচ্ছি বেঙ্গলের হয়ে, তারপর ইন্ডিয়ার হয়ে যাব টোকিওতে। মামা চেয়ার থেকে উঠতে উঠতে বললেন, তোমার যখন বডি দেখাবার শখ হয়েছে তখন বন্ধুকে ডেকে আনি। মামা উঠে গেলেন। সুবল এক খাবলা ছোলা মুখে ফেলে দিয়ে বলল, তোর মামার কাছে খুব গপ্প মেরেছে।
এখন আমার নাম শুনেই ঘাবড়ে গেছে। বেচারি এলএস বুকের ছাতিটা একটু নাচিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো, প্লিজ হিট মি। সুবলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মামা ঘরে এলেন। সুবল বলল, আমাদের আরেক মামা কই? আসছে। মামা দরজার বাইরে মুখ রেখে ডাকলেন, বন্ধু চলে এসো। সুবল বুকে ছাতি ফেলাতে মনোযোগী হলো। আর তখনই দরজা দিয়ে মামার বন্ধু ঢুকলেন। প্রায় 6.5 ফুট লম্বা, হলুদ, গায়ে ডোরা ডোরা দাগ, দরজার চৌকাটার ভেতর 2টো পা আর মাথা, বাকিটা দরজার বাইরে। নতুন মামাটি ঘরের মধ্যে মুখ বাড়িয়ে শুধু একটা হাই তুললেন, আর তাতে তার বিশাল মুখের ভেতর খসখসে একটা জিভ শুধু দেখা গেল। মাত্র এইটুকু দেখেই আমি বিছানার ওপর লাফিয়ে পড়ে মশারি আর চাদরের মধ্যে ঢুকে পড়লাম। ওদিকে আয়রনম্যান সুবল পাল উড়ে বাপরে বলে একটা লাফ দিয়ে বুকের ছাতি গুটিয়ে ঘরের মধ্যে কোথায় যে অদৃশ্য হলো দেখতে পেলুম না। দেখবার উপায়ও ছিল না। মামার বন্ধুটি ধীরে ধীরে ঘরে এলেন। মুখ বাড়িয়ে সুবলের ভেজানো ছোলা বাদামের বাটিটা নিমেষে শূন্য করে মামার মুখের দিকে তাকালেন। মামা ডাকলেন, আয়রনম্যান, ও আয়রনম্যান। কিন্তু সুবলের আর কোনো সাড়া পাওয়া গেল না। বন্ধুকে ওপরে রেখে এসে মামা প্রথমে আমাকে উদ্ধারের ব্যবস্থা করলেন। নাইলনের মশারি, চাদর, পাশবালিশ, মশারির দড়ি এইসব নিয়ে আমি এমনভাবে জড়িয়েছিলুম যে উদ্ধার কার্যটা খুব সহজ ছিল না। আমার সারা শরীর তখনও কাঁপছে। বিছানার বিবিধ বন্ধন থেকে মুক্ত হয়েই আমি মামাকে জড়িয়ে ধরে কাঁপতে আরম্ভ করলুম। মামা আমাকে থামাবার চেষ্টা করতে করতে বললেন, তো শরীরে তো দেখছি ভূমিকম্প চলছে, এমন চললে তো হাড়ের কবজা খুলে যাবে রে। আমি খানিকটা সুস্থ হতেই আমরা দুজনে মিলে আয়রনম্যান সুবলের সন্ধানে বেরোলাম। ঘরে এবং ঘরের বাইরে কোথাও সুবল নেই। বাথরুমের দরজা খোলা দেখে ভিতরে উঁকি মেরে দেখলুম সেখানেও নেই। মামা খানিক ভেবে বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, জল নড়ে কেন? মামার পেছন পেছনে আমিও বাথরুমের মধ্যে ঢুকে পড়লুম। মামা জলে চৌবাচ্চার মধ্যে হাত ঢুকিয়ে চুলের মুঠি ধরে সুবলকে জলের ভেতর থেকে টেনে তুলে বললেন, আয়রনম্যান, বাঘের ভয়ে জলে ডুব দিলে কুমিরে খায়, তুমি তো চৌবাচ্চার জলে ডুবে মরবে। সেই আয়রনম্যান, উঠে এসো। জল থেকে উঠে এসেই সুবল মামার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, আমি বাড়ি যাব, মার কাছে আমাকে পাঠিয়ে দিন। মামা তোয়ালে দিয়ে আয়রনম্যানের শরীর মুছিয়ে দিতে দিতে বললেন, ভাগ্নে, আগে বাঘের বিবরণটা শোনো। আমার বন্ধুটি অহিংস এবং নিরামিষাশী। এই যদি হিংস্র হতো তাহলে একদিনে কি আমাকে না খেয়ে রাখতো? কথাটা আমাদের উভয়ের মনে ধরল। সত্যিই তো, বাঘটা তো মামাকে খায়নি। মাংস নিয়ে তো বাঘের কোনো বাছবিচার থাকার কথা নয়। এমন তো নয় যে হাবুল মামার চাইতে সুবলের মাংসটাই বেশি সুস্বাদু। মানুষের মধ্যে যেমন অনেকে আছেন পাঁঠার মাংস খান না, কেবল মুরগি খান। আবার কেউ শুধু পাঁঠা খাসি খান, মুরগি মুখেও তোলেন না। বাঘেদের তেমন থাকার কথা নয়। মামা বলতে লাগলেন, সুন্দরবনে বেড়াতে গিয়ে ওটাকে নিয়ে এলাম। ওখানে গিয়ে শুনলুম সজনেখালিতে বিস্তর বাঘ দেখা যাচ্ছে। সঙ্গে বন্দুক নেই, তাই একটা ফন্দি বার করলুম। সঙ্গে ছিল 2 শিশি কাম্পোচ। একটা কচি পাঁঠা কিনে তার পেট চিরে ½ কিলো ঘুমের বড়ি পুড়ে সেলাই করলুম। 400 গজ নাইলনের দড়ি আর পাঁঠাটি বগলে নিয়ে ঢুকলুম বনের মধ্যে। পাঁঠার পায়ে দড়ি বেঁধে উঠে গেলুম গাছে। পাঁঠা রইল গাছের তলায়। ঘণ্টাখানেক পরে আধার হতেই উনি এলেন। ঝোপের আড়াল থেকে একটু স্থির চোখে পাঁঠাটার দিকে তাকালেন। তারপর বিরাট এক লাফ দিয়ে এসে পড়লেন পাঁঠার ঘাড়ে। কামড়ে ধরে দে ছুট। বাঘ যত ছোটে আমিও তত দড়ি ছাড়ি। শেষে 150 গজ দৌড়ে গিয়ে থামল। পেটে খিদে ছিল তো, তাই হালুম হালুম করে খেলো আর খেয়েই ঘুমিয়ে পড়ল। আমি নামলাম ওর ডিনারের পর। টর্চ মেরে দেখলুম ঘুমোচ্ছে। এবার দড়ি দিয়ে হাত পা বাঁধলুম। মুখে পড়ালাম লোহার জাল। বাঁশের মাচায় করে এনে ফেললুম লঞ্চে। রাত ফুরোবার আগেই এপারে এসে বন্ধুকে জিপে শোয়ালুম। দিব্যি ঘুমোচ্ছে তখন। প্রথমে ভাবলাম চিড়িয়াখানায় ডোনেট করি। পরে সিদ্ধান্ত বদলে ফেলে ঠিক করলাম না, ওকে পুষবো। নিজে পোষার কথা ভাবতেই মনে হলো ঘরে নেবার আগে ওকে নখদন্তহীন করা দরকার। সেই রকম ভেবেই ওকে নিয়ে এলুম কলকাতার ওয়াটারলু স্ট্রিটে আমার বহু বিখ্যাত চীনে ডেন্টিস্ট মিউ ফিউয়ের চেম্বারে। সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে বললুম, ডিয়ার মিউ, পেশেন্ট আছে, সব কটা দাঁত তুলতে হবে। মিউ ফিউ বলল, এত সকালে আনলে কেন, খুব আর্জেন্ট কি? আমি বললাম,
ভেরি ভেরি আর্জেন্ট। মিউ বলল, এখনো মুখ ধোয়া হয়নি, পেশেন্ট কোথায়? আমি বললাম, গাড়িতে। মিউ বলল, ওকে চেম্বারে বসাও। ডিয়ার মিউ, চেম্বারে বসানো মুশকিল, কাজটা তোমাকে গাড়িতেই সারতে হবে। দাঁত তোলার যন্ত্র নিয়ে মিউ ফিউ গাড়ির দিকে আস্তে আস্তে প্রশ্ন করলো, পেশেন্ট কি আনকনসাস? আপাতত তাই, কনসাস হলে আর তোলা যাবে না। মিউ ফিউ জিপ গাড়ির কাছে এসে বলল, কোথায় তোমার পেশেন্ট? আমি জিপ গাড়ির পেছনের ঢাকনা তুলে পেশেন্টকে দেখাতেই দাঁত তোলার যন্ত্র রাস্তায় ফেলে দিয়ে বাসি মুখে বেচারি মিউ ফিউ রাজভবনের দিকে সেই যে দৌড় লাগালো, আজও সে তার চেম্বারে ফিরে আসেনি। অগত্যা ওই যন্ত্র দিয়ে দাঁত তোলার কাজটা আমাকেই করতে হলো। দাঁত তোলার পর হাত পায়ের নৌকো কেড়ে দিলুম। তারপর ভিআইপি দিয়ে সোজা কৃষ্ণনগর রোড ধরে বাড়ি চলে এলাম। 2.5 মাস বেঁধে রাখতে হয়েছে। তারপর থেকে আর বাঁধবারও দরকার নেই। দেখলি তো, পরিবারের একজন হয়েই ঘুরে বেড়াচ্ছে। দিব্যি পোস্টম্যানে গেছে, কথা টথা বললে বেশ বুঝতে পারে। আমি এতক্ষণ পর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি ওকে অহিংস মন্ত্রে দীক্ষা দিয়েছো? হাবুল মামা বললেন, আমাকে খুব একটা চেষ্টা করতে হয়নি, 3 কয়েকের মধ্যেই বুঝে গেছে ও একটা ছোট জঙ্গল থেকে আর একটা বড় জঙ্গলে এসে পড়েছে। খবরের কাগজে খুন হত্যা এসব ছবি দেখে ও খুব উদাস হয়ে যেত। তারপর খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হতো। এখানকার তেল ঘি খেলে ওর অম্বল হতো, তাই ওকে নিরামিষ খাওয়া শিখিয়ে দিয়েছে। এখন ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে নিরামিষ ডিশ ওর খুব ফেভারিট। সুবল খাটের ওপর জড়সড় হয়ে বসে সব শুনছিল। আমি সুবলের পাশে। মামা বললেন, আর তো ভয় নেই, চলো ওপরে গিয়ে 4 জনে একসঙ্গে ব্রেকফাস্ট করি, চলো। সুবল উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়েই বলল, মামা আমি বাথরুমে যাব। মামা বললেন, যাও। সুবল বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলো, আর খুলল না। মামা আর হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে এলেন। আমার নতুন মামাটি তখন ঢাউস একটা মোড়ের উপর বসে আমাকে দেখে দুবার চোখ পিটপিট করলেন। আর তাতেই আমার মনে হলো আমারও বাথরুম পাচ্ছে। কিলোখানেক খই, ডজনখানেক কলা, দুধ আর পাউরুটি একসঙ্গে একটা গামলাতে মেখে নতুন মামাকে দেওয়া হলো ব্রেকফাস্টের জন্য। 5-7 মিনিটের মধ্যে সেটি শেষ হতেই মামা তাকে দিলেন খান 20 আটার রুটি আর বেগুন ভাজা। সেটি শেষ হতেই শিশি থেকে বার করলেন খান 10 জেলুসিল। মামা বললেন, বেগুন ভাজা খেলো তো, তাই জেলুসিলটা দিয়ে রাখি। খাওয়া শেষ করে নতুন মামাটি ঘরের সোফায় গিয়ে বসে রইল। মামা বললেন, ওর কোনো ঝামেলা নেই। দুপুরে গোবিন্দভোগের চালের ভাত, কলাইয়ের ডাল, একটা ভেজিটেবিল কারি, পটলের দোরমা আর বোনলেস বয়েলড ফিশ। মাছটা দিচ্ছি শুধু প্রোটিনের জন্য। বিকেলে ডিমের পোচ, মুড়ির সঙ্গে আলু সেদ্ধ, আর রাত্রে শুধু পাউরুটি আর ঝোলা গুড়। আমার অবস্থা তখনও যাচ্ছে তাই রকমের খারাপ। কখনো ঘামছি, কখনো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে পেট মোচড়াচ্ছে। মামার সেদিকে কোনো খেয়ালই নেই। তিনি বলে যাচ্ছেন, আত্মীয় স্বজনরা আর কেউ এ বাড়িতে আসে না, একটাও সাহসী চাকর পেলাম না। এক বেটাকে বলে কয়ে এনেছিলুম, সে তো ওকে দেখা মাত্র ঈদ রাতে লাফিয়ে পড়ল। শেষে দড়ি ফেলে হতভাগাকে টেনে তুলি। উপরে উঠে সেই হতচ্ছাড়া আমাকেই ধাক্কা মেরে খিড়কির দরজা ভেঙে পালিয়ে গেল। আগে কত ছেলে চাঁদা নিতে আসতো, ও আসার পর একজন চাঁদাওয়ালাও আর এদিকে আসে না। আজ অবশ্য একটা সবান্ধবে খাবার জন্য নিমন্ত্রণ এসেছে। আমি বললাম, কোথায়? মামা বললেন, মাঠপাড়ায় অষ্টপ্রহর কীর্তন হচ্ছে, সেখানেই প্রসাদ নেবার জন্য একটিবার যেতে হবে। আমি বললাম, তোমার বন্ধু কোথায় থাকবে? মামা বললেন, ওকে তো বাড়িতে একা রেখে যেতে পারি না, ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে, তোরাও যাবি। দুপুরের পর আমরা বেরোলাম। সুবলের সঙ্গে সঙ্গে জিপ গাড়িটা পর্যন্ত এসে আমাকে বলল, এই রাস্তাটা কোথায় গেছে রে? আমি বললাম, কৃষ্ণনগর স্টেশনে। আমার উত্তর পাওয়া মাত্র আর আয়রনম্যান সুবল সখা গাড়িতে না উঠে সেই রাস্তা ধরে এমন গতিতে দৌড় লাগালো যে দেখে মামা বললেন, বডিতে নয়, রানে ওকে ইন্ডিয়া থেকে এশিয়ান গেমসে পাঠালে ছেলেটা সোনা পেতে পারত। দূর থেকে মাঠপাড়ার কীর্তনের আওয়াজ শোনা যেতে লাগলো। মনে হলো বেশ জমজমাট আসর। মাঠপাড়ার একদিকে রেলের লাইন, কীর্তনের আসরের পেছন দিকটায় কচুরিপানা ঢাকা একটা এঁদো পুকুর, অন্যদিকে রেল লাইন। জিপ থেকে মামা নামলেন, আমিও নামলাম। 2 প্রৌঢ় ভদ্রলোক কপালে ফোঁটা তিলক কেটে সবাইকে অভ্যর্থনা করছিলেন। তারা বিগলিত হয়ে বললেন, আসুন হাবুল বাবু, আসুন। মামা ডাকলেন, বন্ধু এসো।
জিপ করে পেছন দিক থেকে লাফ দিয়ে মামার বন্ধু নামলেন। নেমেই এসে দাঁড়ালেন মামার পাশে। ব্যাস, সেই প্রৌঢ় ভদ্রলোক দুটি শুধু একবার বাবা ডাক ছেড়ে আসরের দিকে ছুটলেন। আর তাই দেখে কিঞ্চিত বিরক্তিবোধ করে আমার বন্ধুটি একটি মাঝারি ধরনের ডাক ছাড়তেই আসরের ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। মাথায় ময়ূরের পালক লাগিয়ে যিনি বংশীধারী বালক কৃষ্ণ সেজেছিলেন, সেই বালক লাফিয়ে পড়ল এদো পুকুরে। কচুরিপানার ওপরে শুধু ময়ূরের পুচ্ছটা জেগে রইল। গানের দল, খোল, করতাল আর হারমোনিয়াম, অর্থাৎ যার হাতে যা ছিল তাই নিয়ে রেল লাইন ধরে ছুটতে লাগলেন। হারমোনিয়াম যার গলায় ঝুলানো ছিল, তিনি যখন ছুটে যাচ্ছিলেন তখন হারমোনিয়াম থেকে প্যাক প্যাক করে একটা আওয়াজ উঠছিল। এক নিমেষে সব ফাঁকা হয়ে গেল। বড় বড় কড়াইয়ে পড়ে রইল খিচুড়ি, ঘ্যাট আর শুকনো বোঁদে। মামা হতাশ মুখে শুধু বললেন, বাড়িতে তো নমিল করে এসেছি, দেবার লোক যখন নেই তখন নিজেদেরই নিয়ে খেতে হবে। মামা আর মামার বন্ধু খিচুড়ি, ঘ্যাট আর বোঁদে খেতে লাগলেন। আমরা যখন যাচ্ছি তখন লাইটের লোক এসেছিল জেনারেটরের জন্য পেট্রোলের টাকা চাইতে। সেই দৃশ্যটা দেখে আমার কি হবে গো বলে খেতে খেতে গিয়ে গড়িয়ে পড়লো পুকুরে। এবং কচুরিপানার নিচে গিয়েও যে তার শান্তি ছিল না সেটা বোঝা গেল যখন দেখলাম খানিক পরপর সে জল থেকে পানা শুদ্ধ মাথাটা তুলছে আর আমার কি হবে গো বলে আবার তলিয়ে যাচ্ছে। খাওয়া শেষ করে মামা বললেন, তোর কি হবে কে জানে, আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। আমরা তিনজনে জিপ গাড়ি করে রওনা দিলাম। আমি আর বাড়ি ঢুকিনি। স্টেশনের রাস্তা ধরে সোজা স্টেশনে। গত 6 মাসে মামার আর কোনো চিঠি পাইনি। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।